তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, আজকে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীরা অফিস করেছেন এবং প্রধানমন্ত্রীও সচিবালয়ে প্রথমবার অফিস করলেন। যে নতুন সরকারটি দায়িত্ব নিলেন, এই সরকারের জন্য কি কি চ্যালেঞ্জ আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা শুনব। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো। কালকে রমজানের প্রথম দিন, এক গাদা সংকট, এক গাদা চ্যালেঞ্জ নিয়েই এই সরকারের পথ চলা শুরু হলো। এবং আমরা দেখেছি বিগত 16 মাস বা 17 মাস ধরে একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট ছিল। এর আগে 17 বছর একটা দুঃশাসন, গণতন্ত্রহীনতা এবং আইনের শাসন যেখানে একেবারেই বালাই ছিল না, এমন পরিবেশ থেকে নতুন করে যাত্রা শুরু। নতুন সম্ভাবনা আছে, সম্ভাবনা যেমনি আছে তেমনি সংকট আছে। জনগণের প্রত্যাশা কিন্তু আকাশ সমান। সরকারের সামনে একেবারে প্রায়োরিটি বেসিসে প্রধান চ্যালেঞ্জগুলো কী কী? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার পাশে উপস্থিত বিশিষ্ট আলোচক এবং অন্যতম সোচ্চার কণ্ঠ, সেই ছাত্র আন্দোলন থেকে আমরা চিনি পাপিয়া নেত্রী বিএনপির, তাকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আমি সরাসরি যদি যাই, একটু ছোট্ট কথা বলতে হয়। দেখেন, 2024 অগাস্টে মানুষের মনে একটা ভিন্ন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, ইতিবাচক আকাঙ্ক্ষা। কিন্তু সেইটা এই গত 18 মাসে একেবারেই কি বলবো যে ধূলিসাৎ হয়ে যাওয়ার মতো, এবং নতুন নতুন ধরনের সংকট হয়েছে। আমি অন্য সংকট বাদ দিয়ে যদি ছোট্ট একটা ধরি, ওইটা একটা বিরাট ভয়ের রাজত্ব ছিল, পরে হয়েছিল একটা মবের রাজত্ব। ওইখানে অর্থনীতির নানা সংকট ছিল জনজীবনে। ইনি যখন বিদায় নিলেন, দারিদ্র পরিমাণ বেশি রেখে আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। আজকে বিভিন্ন গণমাধ্যমে আমরা শিরোনাম দেখলাম, একটি শিরোনাম বেশ ঘুরছে, সেটি হচ্ছে দরিদ্র বাড়িয়ে দিয়ে দরিদ্র কমানোর জাদুকর বিদায় নিলেন। খুবই কারেক্ট, দরকার সেটা পরে আলোচনা করি। একই সাথে কর্মহানি করে দিয়েও তিনি গেলেন। যাই হোক, ওটা কী কারণে দরকার হলে পরে করা যাবে। তা আমি বলি যে তাহলে দেখেন যে এইটা কিন্তু আকাঙ্ক্ষা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আগের জঞ্জাল কিছুটা হলেও পরিষ্কার করে যদি নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা দিত, তাহলে এক ধরনের চ্যালেঞ্জ থাকতো। কিন্তু যারা এখন করছে তাদের সাথে আমাদের পলিটিক্যাল অনেক ডিফারেন্স, কিন্তু আমরা দেখছি তাদের সামনে একটা অন্যতম চ্যালেঞ্জ, মানুষের একটা বিরাট আকাঙ্ক্ষা। তাহলে এটা একটা, সেই আকাঙ্ক্ষার পয়েন্ট আমি আসছি। আর একটা রাজনৈতিক চ্যালেঞ্জ ভয়াবহ, সেটা হচ্ছে এই সময়ে, বিশেষ করে ইন্টারিমের সময়ে আমরা দেখলাম উগ্রপন্থার উদ্ভব, উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান। সেইটা একটা ভয়াবহ, এবং তাদের যে দাপট, নীতি নৈতিকতাহীন দাপট, সেইটা তারা বিরাজ করছে এবং দেশি বিদেশি অপশক্তির সমর্থন নিয়ে কিন্তু তারা এটা করছে। তাহলে এইবার খুব ছোট্ট করে যদি আসি, তাহলে ইমিডিয়েট কতগুলো সংকট, আপনি রাজনৈতিক সংকট এবং অন্যান্য সংকট মোকাবেলা করতে হবে। তো তার মধ্যে একটা বড় দাঁড়াচ্ছে যে আমাদের যে মব সন্ত্রাস নামক যেটা হয়েছে, আমি ওইটার এই কারণে যদি বলি যে জনজীবনে তো স্বস্তি আনতে হবে। ধরুন এইবারের নির্বাচনের পরে অন্ততপক্ষে জনগণ মনে হয়েছে একটা হাঁপ ছেড়ে বাঁচলো, নির্বাচিত সরকার আসলো, যাকে প্রশ্ন করা যাবে এবং অন্ততপক্ষে কথায় কথায় কেউ এ ধরনের মব করতে পারবে না, যেটা আমি দেখলাম নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনি পরিষ্কার করে বলেছেন, একেবারে এক বাক্যে বলেছেন। এবং উনি, আমরা একসাথে এই সময় আন্দোলনে ছিলাম, এই সময় ঐক্যমত্য আলোচনায় ছিলাম, যা আগে বলেছেন এইখানেও বলেছেন, সেইটাকে অব্যাহত রাখতে হবে। সেইটা তাহলে এক চ্যালেঞ্জের একটা বড় চ্যালেঞ্জ, অব্যাহত রাখতে গিয়েও তো এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে। সেই চ্যালেঞ্জ তো মোকাবেলা করেই যেতে হবে। তাহলে একটা হচ্ছে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার চ্যালেঞ্জ, আমি বলে করি অগ্রাধিকার ভিত্তিতে, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ।
আর দ্বিতীয় যদি বলেন, এটাই খুবই স্বাভাবিক, আমরা এটাই বাস্তবতা যে রমজান এই যে কালকেই প্রথম রমজান, হ্যাঁ আজকে এই যে তারাবি নামাজ পড়ার পরে যেটা শুরু হয়ে যাচ্ছে, আমরা যেটার মধ্যে ঢুকছি, এটা আমাদের দেশের তো মানে প্রায় সবাই এটার সাথে জড়িত, মুসলিম প্রধান রাষ্ট্র, এটার তো একটা কিন্তু রাজনীতি আছে, মনে রাখবেন রমজান রাজনীতি, রমজান এটা বাস্তবে এটা একটা সংযমের মাস বলা হলেও এখানে খাদ্য দ্রব্য এগুলো ব্যবসায়ীরা বাড়িয়ে দেয়, নিয়ন্ত্রণ না করতে পারলেও বাস্তবতা না বুঝে এটা একটা রাজনীতির পার্ট হয়। তাহলে এইটা নিয়ন্ত্রণও কিন্তু একটা বড় বিষয়। এবং আমি এইটার মধ্য দিয়ে বলি যে আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং সরবরাহের জায়গাটা, এই প্রথম এই চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে এই সরকার যদি অন্তত পক্ষে আপনার এই যেটা সিন্ডিকেট ভেঙে এবং এইখানে সমস্ত চাঁদাবাজি দুর্নীতি রোধ করে এই ধারাটা রক্ষা করার একটা জরুরি কাজ, এবং এইটা করতে পারলেই আগামী দিনে চাঁদাবাজ দুর্নীতি এগুলো উচ্ছেদের জন্য কিন্তু একটা ভূমিকা রক্ষার দিকে তারা এগিয়ে যেতে পারবে। তাহলে আমি বলি যে ইমিডিয়েট এই কাজটার মধ্যে যদি তারা ঢুকতে পারে, তাহলে তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক কাজের দিকে তারা আগাতে পারবে। আমি আরেকটা দিক বলতে চাই, এবং যেটা আজকে দেখলাম এটাকে আমি ইতিবাচক দেখে দেখতে চাই। এটা মনে রাখা দরকার অলওয়েজ, যে কোনো সংসদীয় গণতন্ত্রের সরকার বা সরকার হওয়া উচিত এটা টিম ওয়ার্ক, এটা ব্যক্তির উপরে নির্ভর না। কারণ অতীত দিনে কিন্তু আমরা দেখেছি ব্যক্তির উপরে নির্ভর, এক ব্যক্তির উপরে সবকিছু নির্ভর করলে তাহলে কিন্তু পার্টিসিপেটরি হয় না, দায় দায়িত্ব কিন্তু থাকে না। উনি জানেন, উনি দেখবেন, মানে সব মাননীয় প্রধানমন্ত্রী করবেন, তার মানে আর কিন্তু কোনো দায় দায়িত্ব থাকে না। তাহলে পার্টিসিপেটরি মেথডটা করাটা জায়গায় যাবে বলে আমি প্রত্যাশা করি। আমি আগেই বলেছি, তাদের সাথে আমাদের নীতিগত ডিফারেন্স থাকলে অন্তত পক্ষে এই ধারাটাও যদি করতে পারে, আমি সেইটাকে পজিটিভ দেখি। আর যেটা দিয়ে আমি শুরু করলাম, ওইটা প্রতি মুহূর্তেই ওই পলিটিক্যাল ফাইটটা অব্যাহত রাখতে হবে। তার কেন কারণ দেখেন, সংসদীয় গণতন্ত্রে এবং একসময় তো বিএনপি যাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিল, আমরা দেখলাম শুরুতেই তারা কতগুলো সংকট তৈরি করতে চাইল, এবং এইটা তো অনাকাঙ্ক্ষিত ছিল। এবং আমি বিবেচনা করে বলি যে শপথ গ্রহণের সময় বিএনপি খুবই দায়িত্বশীল আচরণ করেছে, কিন্তু সেই জায়গায় অন্য পক্ষ যে দায়িত্বশীল আচরণ না করে এক ধরনের হুমকি এবং শপথ বয়কট করার মধ্য দিয়ে যেটা করলো, প্রথম দিনই রাজপথে নাম্বার হুমকি, এবং এইটা তাহলে সুতরাং এই জায়গায়ও বিএনপিকে তারা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে একটা অবস্থান ঘোষণা করেছে মুক্তিযুদ্ধের পক্ষে। এইখানে উনি আছেন অন্যতম সোচ্চার কণ্ঠ, আগেই বলেছি, এবং যে ধারাকে ছাত্রদল একসময় বিরাট ভূমিকা পালন করেছে আমাকে বলতেই হয়। এবং আজকে আমি এটা মনেও করতে চাই, আমার ছাত্র আন্দোলন খুলনা থেকে গড়ে ওঠা, এবং আমি তার প্রতি একটা অনারও করতে চাই, বেল কলেজের মতো জায়গায় নির্বাচিত এজিএস ছিলেন আবুল কালাম আজাদ, শিবির যাকে হত্যা করেছিল, ছাত্রদলের এই অনন্য ভূমিকাও ছিল। আমি তার প্রতিও আমি কি বলবো, জায়েজকে শ্রদ্ধা নিবেদন করে আমাদের এই আন্দোলনের সাথী ছিলেন। আমি মনে করি যে বিএনপির এই পলিটিক্সটা যদি ঠিকমতো না করতে পারে, তাহলে এই শক্তি কিন্তু ইন দ্য নেম অফ সংসদে বিরোধী দলের নামে তারা নতুন নতুন সংকট তৈরি করে আগামী এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আগারও দরকার বলে আমি মনে করি। বিএনপি কতটা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে পাপি আপা? এটির জন্য যে সাংগঠনিক স্ট্রেংথ বা আরো যে প্রস্তুতি, সেই প্রস্তুতি বিএনপির কতটুকু আছে? সাংগঠনিক স্ট্রেংথের চেয়ে সবচেয়ে বড় কথা কি দেখেন, আওয়ামী লীগের ভিতরে সুপ্ত গুপ্ত অবস্থায় জামাত ইসলাম 15 বছর থাকলো, এবং আওয়ামী লীগ থাকা অবস্থায় যে 80% নিয়োগ হয়েছে, সেই নিয়োগ তাদের এমপিরা যেহেতু অর্থনৈতিক পয়সা ছাড়া কোনো নিয়োগ দেয় নাই, স্বাভাবিক কারণ এদের যেহেতু টাকার অভাব নাই, 80% নিয়োগে কিন্তু জামাত ইসলামেরই হয়েছে এই 15 বছর বিগত শেখ হাসিনার আমলে, এবং 20% দেখবেন টাকা ছাড়া শেখ হাসিনা। কিছুদিন আগে আপনারা বলছেন যে ছাত্রলীগ করলেই বা আওয়ামী লীগ করলেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে আবার বলছেন তারা আওয়ামী লীগ করলেই তো নিয়োগটা দেওয়া হয়েছে। তারা তো আওয়ামী লীগের একজন এমপি শিবিরের কাছ থেকে, জামাতের কাছ থেকে পয়সাকে নিয়োগে আওয়ামী লীগ বানায় একটা কমিটির পদ তার এলাকায় দেখাই দিলে, ওইটা কাগজে কলমে তো আপনি শিবির ধরতে পারছেন না, ওইটা কাগজে কলমে কিন্তু আওয়ামী লীগই, কিন্তু বাস্তবিক অর্থে ও হচ্ছে গুপ্ত শিবির, বর্ণচোরা শিবির। ওরা সুপ্ত অবস্থায় থেকে ক্ষমতার প্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতার সুযোগ সব কিছু কিন্তু তারা করছে। এটা তো নিশ্চয়ই আপনি একমত। আওয়ামী লীগই অবশ্যই আওয়ামী লীগ নিচ্ছে সব কিছু, নিয়োগ বাণিজ্য থেকে সব কিছু, কিন্তু আওয়ামী লীগের নামে সুপ্ত অবস্থায় থাকা অবস্থায় তারাও কিন্তু বেনিফিশিয়ারি হয়েছে। এখানে সরকারের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার জামাত ইসলামও করেছে, বিগত সরকারও করেছে, অর্থনৈতিক এবং দুর্নীতি এই সমস্ত নিয়ে। আমাদের প্রথম হচ্ছে দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত একটা সরকার হতে হবে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে বিগত সরকার এবং এই ডক্টর ইউনূস সরকার যে পরিমাণ ঋণের বোঝা এবং রাষ্ট্রীয় কোষাগার যেভাবে শূন্য করে রেখে চলে গেল,
দারিদ্র বিমোচনের ডক্টর ইউনূস এবং সারা বিশ্ব নাকি ওনার কাছ থেকে ফর্মুলা নেয়। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক স্থিতি অবস্থা রক্ষা করা। আর তৃতীয় হচ্ছে যে যারা আমাদের সাথে জোটের অংশ ছিল, জামাত ইসলাম এই যে জোটের অংশ ছিল, আজকে তারা সরকারের ডক্টর ইউনূসের সান্নিধ্য এবং তার কিছুটা প্ররোচনা বলেন, তার কিছুটা উদারতা এবং রাজনৈতিক কনস্পিরেসির মাধ্যমে 80টা সিট তাদেরকে দেওয়া হয়েছে। তারা পেয়েছে, এটা আমি স্বীকার করি না, দেওয়া হয়েছে তাদেরকে, এবং বিভিন্ন প্রকার কলাকৌশলের ভিত্তিতে দিচ্ছে। কিন্তু এই ভোটটি নিয়ে কিন্তু অত বিতর্ক না, আমি জামাতের কথা বলছি, জামাতের কথা বলছি। আচ্ছা। জামাত ইসলামের জায়গা এই নির্বাচনে কি বিজয় হয়েছে, এই নির্বাচনে কি আসন দেবার সুযোগ ছিল? দেখেন এখানে তো আমি জনগণ অবাধে ভোট দিয়েছে। টকশোয় বহুবার বলেছি যে এই সাব্বিরের কথা, যে এপিএস ডক্টর ইউনূস সাব্বির, সে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার সমর্থক, সে ডিসি 2বার নিয়োগ দিচ্ছে জামাত ইসলাম। একটা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর দপ্তরে কার্যরত ছিল বলে রাত 3টার সময় তাকে স্টার রিলিজ করাচ্ছে 10 দিন পরে। এগুলো কিন্তু সরকারের আমরা দেখা গেছে, যেখানে প্রকাশ্যে তারা বলছে আমি যেটার ভুক্তভোগী হয়েছি এবং আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা আমাকে বলতে হবে। কিন্তু আমি 300 সিট নিয়ে তো আপনাকে বলতে পারবো না, আচ্ছা, আপনার আমার constituency। অভিজ্ঞতাও নাই। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার কথা আমি বলছি। তো সেইখানে ধরেন দুটো এখনো যে ডিসি ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক কর্মী এবং তারপরে ধরেন প্রিজাইডিং পুলিং, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে নির্বাচন। তো প্রিজাইডিং পুলিং 90%, 98% ধরেন জামাত ইসলামের, 90 থেকে 98 পর্যন্ত সমস্ত। এবং নির্বাচনের সবচেয়ে খারাপ যে দিকটা আমি আমার জেলাতে দেখেছি, যে অর্থের তসরুপ, চোরাকারবারি, হুন্ডি ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী যত ধরেন ছিল বিগত সরকারের আমলে, একবারে টোটালি তারা টাকা দিয়ে তাদের জাস্ট নৌকা থেকে তুলে নিয়ে এসে দাঁড়িপাল্লায় তুলে নিছে। এই 85-86 হাজার ভোট ধরেন। নতুন ভোট যেগুলো করেছে তারা খুব টেকনিক নিয়ে করছে। কীরকম? মাদ্রাসার ছাত্রদেরকে তারা নতুন ভোটারের তালিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তারা সেগুলোতে করছে, মানে বয়স না হলেও কি ভোটার করার সুযোগ আছে? করেছে। এবং নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় এগুলো এরকম অরাজক পরিস্থিতি কিছুটা করছে। আপনি ভোটার লিস্ট দেখেন, আমরা ক্যান্ডিডেট হিসেবে যে ভোটার লিস্টটা দিয়েছে নির্বাচনে আমার দলকে, সেই ভোটার লিস্টে আমার সিরিয়াল ধরেন 86, কিন্তু সরকারের প্রিজাইডিংয়ের কাছে যে পুলিংয়ের কাছে যে ভোটার লিস্ট, সেখানে আমি 86-তে নাই। হাজার হাজার মেয়েরা বেরোয় চলে যাচ্ছে, ভোট দিতে পারেনি। এবং আমি নিজে যেই সেন্টারে ভোট দিই, গ্রামে, আমার গ্রামটার ভিতরে যেখানে আমি ভোটার, সেইখানে দেখা যাচ্ছে লম্বা লাইন সকাল 10টা থেকে, ভোট নিচ্ছে না। আমি যখন ভোট দিতে যাই দেখি সকাল থেকে অনেক মেয়ে ফেরত গেছে। বিষয়টা কি? মানে আপনি বলতে চাচ্ছেন অপরিপক্ক। শুধু প্রশাসনের জামাত মধ্যে দেখে যদি একটা চেয়ারে নিয়োগ দেওয়া হয়, হ্যাঁ। সে কাজের যোগ্যতা তাকে হতে হবে। নির্বাচন এর আগে সে কখনো নিছে কিন্তু কিনা, আমার প্রশ্নটি তার হচ্ছে কোনো ধারণা আছে কিনা, আজকে এটা তো সচিবালয়ে যাচাই বাছাই করতে হবে। আজকে সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে পরিষ্কার বলেছেন যে আসলে রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে পদায়ন বা পদোন্নতি হবে। এই বিষয়টি তাহলে তো রাজনৈতিক পরিচয়টি থাকবার সুযোগ নেই। না, রাজনৈতিক পরিচয় থাকার সুযোগ নেই আপনি বলছেন, মেধার মাধ্যমে হবে। তার আগেই যে জিনিসগুলো ঢুকানো, এবং দেখবেন অনেক নিয়োগ কিন্তু ডক্টর ইউনূস রাতের অন্ধকারেও দিয়ে গেছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, অনেক জায়গায় কর্মচারী নিয়োগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়োগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ, শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ, বহুত কিছু কিন্তু করে গেছে তারা। এই যে করে গেছে, এই যে করা জিনিসগুলো, এগুলো মেধার ভিত্তিতে না সরকারের পছন্দের ভিত্তিতে, এইটা আপনি যাচাই বাছাই করবেন। এগুলোকে বাতিল করা উচিত তাহলে, না পুনরায় জাজমেন্ট করা উচিত? এগুলো জাজমেন্ট করা উচিত। জি, এগুলো অবশ্যই জাজমেন্ট করা মানে সেটিকে নতুন সরকারের করা উচিত। অবশ্যই করা উচিত। তার কারণ আমরা যদি দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত এবং মেধার সমন্বয় যুক্ত একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ চাই, এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারণকৃত বাংলাদেশ যদি আমি চাই, তাহলে আমার কতগুলো জিনিস সরকারকে পদক্ষেপ নিতেই হবে। জি, প্রথম কথা হচ্ছে আমরা আরো আলোচনা শুনবো। ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মকে অপব্যবহার করা রাজনীতি, এগুলো বাংলাদেশের একবারে আরপিও থেকে শুরু করে এগুলো টোটালি নিষিদ্ধ করে দেওয়া উচিত। আরো আলোচনা শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, অর্ডার কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, আছেন বিএনপির নেত্রী সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি। বিরতির আগে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি বলছিলেন যে
প্রশাসনের মধ্যে অনেকে ঘাপটি মেরে আছে, এদেরকে বের করতে হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্রথম বক্তব্যেই বলেছেন আসলে মেধাবীদেরকে কাজে লাগানো হবে, মেধার মূল্যায়ন করা হবে, রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ, পদায়ন বা পদোন্নতি হবে না। এটি তো অত্যন্ত না, এটা যৌক্তিক হচ্ছে কি, কথা। উনি যৌক্তিক কথা মানে কি, বাংলাদেশে যেহেতু যেই দল যখন ক্ষমতায় থাকে নিয়োগ তার হাতে থাকে, এরকম একটা ধারণা, সেই কারণে সে ট্র্যাডিশনাল যে কথাটা উনি সেটা বলেছেন। কিন্তু এইখানে যেই মেধা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, যেই মেধা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, যেই মেধা ধর্মকে অপব্যবহার করে, যেই মেধা চেয়ারে বসার পর তার দলীয় কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রকে একটা হুমকির মুখে নিয়ে যায়, তো যেই মেধা তার হচ্ছে শুধু ওই নিজের সব কিছুতে হাতের যে ক্ষমতাটা দলীয় নিয়োগের ব্যবহার করে, তো সেই মেধা থেকে আমাদের বাঁচতে হবে। কারণ এই গুপ্ত সুপ্ত যতই মেধাবান হোক, বাংলাদেশকে যারা মানে নাই, বাংলাদেশের অস্তিত্ব যারা স্বীকার করে না, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করে এই চাঁদার যে দেখেন, আমি রাজনীতি করি, আমি আমার সৌভাগ্যের কাছে বললাম যে ভাই কি তারা আমাকে দিল কিছু টাকা পয়সা খরচা ভোটের জন্য দিল একটা, সেটা হচ্ছে ভিন্ন রকম। সারা বছর ইয়ানত, সারা বছর হাদিয়া, ফসলের উসুল, এবং তার ওয়াজ মাহফিল করে পয়সার বিনিময়ে, তাদেরকে একটা টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে যাচ্ছে। তো আমরা যে সারা জীবন থেকে কত বক্তৃতা দিচ্ছি আমাদের দলের, আমরা কি টাকা নিয়ে বক্তৃতা দিই? তাহলে আপনি চিন্তা করে দেখেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা মেধার যোগ্যতা মাফিক আসুক, মানে চেতনা ধারণ করুক বা না করুক, বাংলাদেশকে মেনে নিয়েই 1971 সালকে স্বীকার করেই তো বাংলাদেশকে বাংলাদেশে এখনো থাকতে মানে হবে। নাই। বাংলাদেশে মানলে তো যেমন আপা, এই জায়গায় আমি একটু বিরোধিতা করি, যেমন গত সরকারের সময় অনেক মেধাবীদেরকে এনে নানান জায়গায় বসানো হয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে নিয়োগ করা হ্যাঁ হয়েছে, এরা দেখেন, কিন্তু মেধাবী। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে ইস্টি ইমাম, তৌফিক এলাহি, এগুলো তো অনেক মেধাবী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক মেধাবী বলে অনেক দাবি করছে, এবং 18 পৃষ্ঠা 20 পৃষ্ঠা তাদের দিচ্ছে, বায়োডাটা দিচ্ছে। কিন্তু যে ছাপ্পা সিল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি তৈরির কারিগর, এই মেধাটা তো চুরির মেধা। এই চুরির মেধাকে রাষ্ট্রের মেধা তো রাষ্ট্রকে ধ্বংস করবে। এই চুরির মেধা তো আমার দরকার নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি যে চাঁপাইনবাবগঞ্জে জামাতের সাথে ম্যাক মেডিকেল কলেজ করার জন্য জায়গা কিনে বেড়াচ্ছে, তো এই যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের টাকার উৎস কি? আজকে জামাতের ইবনে সিনা বলেন, ইসলামিক যত প্রতিষ্ঠানগুলি তাদের আছে, এইটা কিভাবে প্রতিষ্ঠিত হলো, কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে? তারা যখন আমাদেরকে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ খেতাবে, এই নির্বাচনে প্রত্যেকটা জায়গায় জামাতের আমির থেকে শুরু করে তার মঞ্চে যারা ছিল প্রত্যেকে এই ট্যাগ আমাদেরকে লাগানোর চেষ্টা করছে। তাহলে তাদের এই বিষয়গুলো একবারে পরিপূর্ণভাবে নিরপেক্ষভাবে দুদককে দিয়ে প্রাতিষ্ঠানিক তদন্ত হওয়া উচিত। কিন্তু আপা, রাজনীতিকে তো রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়। বিএনপির কি রাজনীতি নেই? কেন? বিএনপি তো অবশ্যই, শুনেন, এখন তারা ক্ষমতায় আমার সরকারে দল গেছে, এখন কি সরকারি দল আমার হয়ে যাবে? দল সরকারে গেছে, আমি তো সরকারি না, আমি তো আমার দলকে শক্তিশালী করানোর জন্য আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারবো আমি জানের উপর দিয়ে চেষ্টা করে আসছি, চেষ্টা করব। জি আপা, আমি আপনার কাছ তো থেকে সরকারি আপনার দলের কাছ থেকে আবারও সংগঠন শুনবো। না, আমি সংগঠন করব দলের স্টাইলে সংগঠন আপা, হবে। আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু প্রিন্স ভাই দল না আপনার কাছ থেকে থাকলে তো আপনি শুনতে চাই। সরকারকে প্রিন্স ভাই, আমরা দেখেছি সঠিকভাবে অতীত যে পরিচালনা করার ট্রেন্ড, ক্ষেত্রে যে দল সাহায্য ক্ষমতায় যায় করতে সেই পারবেন দলটি সরকারি দল হয়ে যায়। এই সরকারি দল হওয়ার প্রবণতা কিন্তু আমাদেরকে 24 উপহার দিয়েছে। এই যে সরকার আজকে যাত্রা শুরু করলো, তাদেরও একটি রাজনৈতিক দল আছে, রাজনৈতিক শক্তি আছে, তারাও কি এই একই পথে হাঁটবে? যদি হাঁটে, ফলাফল কি? না, কথা একটা, একই পথে হাঁটবে কিনা ওরা বলতে পারে, কিন্তু হাঁটলে পরিণতি ভালো হবে না এটা জানে সবাই। এবং আমার ধারণা যে এই পরিণতির জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না, যদি এটা হাঁটে। পরিষ্কার কথা। হ্যাঁ, যদি হাঁটে বেশি দিন অপেক্ষা করতে হবে না তার পরিণতির জন্য, এবং সেই পরিণতি খারাপ শুধু তাদের জন্য না, এই যে কথা বললাম আমি এখানেও, যে মানুষ যেন একটা হাঁপ ছেড়ে বাঁচছে, তার থেকে আর একটা নতুন সংকট তৈরি হবে এবং দীর্ঘমেয়াদী নতুন সংকটে পড়বো। তা সেই জায়গার জন্যে হ্যাঁ ঠিক আছে, বিএনপির যা রাজনীতি সেইটাকে অন্তত পক্ষে সরকার এবং দল, উনি যেভাবে বললেন, এইটা পৃথকীকরণ করে, আমি আগেরও বললাম যে ন্যূনতম এইবার যে মুক্তিযুদ্ধ তার অবস্থা, এবং আমরা যারা এই যে মুক্তিযুদ্ধ বিরোধী, যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যেটা আমাদের কিন্তু আরপিওতে নিষিদ্ধ, আমাদের সংবিধানও অ্যালাউ করে না, তা তাদের তো চেহারা আমরা দেখলাম। আমরা অন্য সময় দেখেছি মুক্তিযুদ্ধে একরকম, এই সময় তো দেখলাম যে নীতি নৈতিকহীনতার মধ্য দিয়েই তারা তো নির্বাচনের জায়গায় গেল। আপনি তাদের
দলের যে জেনারেল সেক্রেটারি খুলনা অঞ্চলে যে বক্তৃতা করছিল তাতে তো এটা আমাদের আলেম সমাজই তার বিরোধিতা করে বলেছিল যে তিনি বলছে ভোটে জেতার জন্য যা করার সেইটা, অন্য কাজটা আর না, বলছে না। আর উনি তো ওনার এলাকায় ভুক্তভোগী, ভুক্তভোগী, এখন জনগণ না থেকে পুরো ভুক্তভোগী। একেবারে বললেন যেটা 86 এটা থেকে 26 পর্যন্ত হ্যাঁ, ভুক্তভোগী। একেবারে ওই আমল থেকে তো আমি ওই সময়ই বললাম। এবং দেখেন আমরা এই অঞ্চলে একটু খেয়াল করেন, উনি যে কতগুলো কথা বললেন, অনেকে যারা জানে না এইখানে বোদ্ধা তাদেরকে আমি বলি যে চোরা কারবারি, হুন্ডি কারবারি, এই যে কথাবার্তাগুলো বললো, আপনি কি কল্পনা মাদক করতে পারেন, ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী কল্পনা করতে পারেন যে ওই পুরো বেল্ট ধরে তাদের বিজয় হয়? বেল কেন? ধরে বর্ডার এলাকা, তাহলে এদের সাথে যদি সখ্যতা না থাকে, তাদেরকে যদি এরা বিডিআর প্রশ্রয় এর না দেয়, সদস্য যে বর্ডার গার্ড সে বলছে দাঁড়িপাল্লায় ভোট দাও। মানে এদের যদি সখ্যতা এবং সমর্থন না থাকে তাহলে তো এটা হইতে পারে না। তার মানে তারা অর্থবিত্ত এমন জায়গায় নিয়ে গেছে, এখানে নীতি নৈতিকতার জায়গা প্রিন্স ভাই, আরেকটি জিনিস যে প্রশাসন নিয়ে পাপি আপার কাছ থেকে একটু আলোচনা শুনছিলাম, প্রশাসনের রোলটা কি পলিটিক্যাল রোল আবারও দেখবো? তাহলে তাহলে এই জায়গা থেকে আপনাকে তো পলিটিক্যালি মোকাবেলা করতে হবে, যেটা আগে বলেছি এখন আমি বলি। এইবার আসি, প্রশাসনকে অবশ্যই আপনাকে এইটা একটা নির্দলীয় নিরপেক্ষ করতে হবে। মেধা লাগবে ঠিকই আছে, কিন্তু আপনি যখন একটা সরকার বা একটা দেশ যখন পরিচালনার জায়গাটা থাকছেন, আপনাকে তো ন্যূনতম সে বাংলাদেশটাকে আফোর্ড করে কিনা, সে ডেমোক্রেসিটা মানে কিনা, আর ডেমোক্রেসি মানার সাথে সাথে সে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে কিনা, অন্যান্য দেশটাকে এইভাবে আগানোর জায়গায় যায় কিনা, আপনাকে তো দেখার সাথে সাথেই তারপরে তার মেধার বিবেচনা করতে হবে। একজন মেধাবী সে বাংলাদেশি মানে না, তাহলে ওই মেধা দিয়ে আপনি কি করবেন? সে তো আপনাকে উল্টা পথে যাত্রা করবে। সুতরাং মেধার কথাটা ওই বিবেচনায় আসে। তবে অবশ্যই কমিটেড লোক আগে দরকার, এটা মনে রাখবেন। এবং মেধা নানা মাত্রাটা আছে, সেইটা যদি বিবেচনা না করি, আমরা অতীত দিনে দেখেছি না কত খারাপ ঘটনা। এই যে প্রসঙ্গক্রমে খালি এইটুকুই বলে এই জায়গাটা বলে, এই যে দেখেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কথা সারা দুনিয়ায় ফেরি করার কথা বলে, তো এখন উনি যদিও কি বলে নোবেল তো একা পান নাই, গ্রামীণ ব্যাংক এবং সাথে একজন মহিলা গেছিলেন, তার নাম উচ্চারিত হয় না, কিন্তু দেখেন সারা দুনিয়াতে উনি যে তত্ত্ব ফেরি করলো কি, জিরো দারিদ্র, জিরো বেকার, 3-0 আর 3-0, আর একটা হচ্ছে কার্বন নিঃসরণ 0। তা আপনি বলেন এই দুইটা 18 মাসে উনি কি পথরেখা করলো, বরঞ্চ উল্টা পথে যাত্রা করলো। মানে আপনি বলতে চাচ্ছেন আরো একটা 0 যোগ করলো? অফকোর্স না, আমি বলছি তাতে এটাই প্রমাণিত হলো। তার মানে আমি ব্যক্তির থেকে আগে আসি, উনি যে সকল থিওরির মধ্য দিয়ে চালাইতে চায়, ওই থিওরিতে এটা জিরো করা যায় না, বরঞ্চ বাড়ে। তাহলে আমি বলি এই যে বিএনপি যে সরকার গঠন করলো, এবং আমি তো প্রত্যাশা করবো টিম ওয়ার্ক করুক, এবং তারা 3 দলের 3 জনকে নিয়েছে, দেখলাম একজন শিক্ষককেও নিয়েছে, পরে একজন ওই যে আমি ডক্টর তিতুমিরের কথা বলছি এবং ডক্টর জাহিদের কথা বলছি, তাদেরকে যে নিল, তা সেই জায়গায় তারা যদি টিম ওয়ার্কগুলো করে, এবং এখনকার এই যে রাজনৈতিক পরিস্থিতি, এবং তারা আজকে 180 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, কি সেটা যদি আমরা এখনো দেখিনি, করুক, আবার তাদের দেখার জরুরি না, তারা তাদের মতো কিন্তু বাস্তবায়ন জরুরি। হ্যাঁ অবশ্যই না, বাস্তবায়ন ধরেন 180 দিন করলে, মূল্যায়ন করে যদি পরে 180 দিন মেলার সময় না, কিন্তু পথরেখাটা দেখতে চাই, যে কথাটা আমরা বলেছি। কারণ এইবারের নির্বাচন এমন কোনো আদর্শের নির্বাচন হয়েছে এটা আমি মনে করছি না। কারণ এই তথ্যপত্র আরও আসছে, নানা ধরনের ম্যানিপুলেশন। টিআইবির আপনি রিপোর্টটা দেখেন, 70টা সেন্টারে তারা যেটা বলেছেন। কিন্তু আমি বলছি তারপরে আমরা আগেও বলেছি, আপনার এই টেবিলেও বলে গেছি, যে বাস্তবতার উপরে দাঁড়ায় আছি আমরা, ন্যূনতম একটা নির্বাচিত সরকারের কাছে যেতে চাই আমরা, একটু হাত তার ছেড়ে মানে কি বাঁচতে চাই। ইতিহাস সৃষ্টি করতে পারলো না এই না, নির্বাচন? সেটা তো হয় নাই, ওটা বলে দরকার নেই, বরঞ্চ উল্টা ইতিহাস সৃষ্টি করলো। এখন আপনি দেখবেন যে এরাই বলছে, আমি বলি যে সেইটা সেই গবেষণা আরও সুনির্দিষ্ট জায়গায় আসবে। যেমন ধরেন ইতিমধ্যে আমরাও আমাদের যে আসনগুলোতে ছিল, আমরাও জানি কি হয়েছে। এই যে উনি বললেন ওই অঞ্চলে তো একেবারে আমরা সুনির্দিষ্ট করে, উনি তো অনেক কথা বলতেই পারেন, উনি ওই সময় বক্তৃতাও বলেছেন, আমরা জানি যে পাপি আপা উনি কিন্তু বক্তৃতা করে ওই সময় সুনির্দিষ্ট অভিযোগগুলো করেছে। বরঞ্চ দুর্বলতা কি জানেন, যদি একটা স্ট্রং গভর্নমেন্ট তখন থাকতো, আরপিওতে অ্যালাউ করে না যে পরিমাণ টাকা ওইখানে ওরা খরচ করে, হাজার হাজার কোটি টাকা, যে পরিমাণ মানে কি বলবো যে ধর্মের ব্যবহার করেছে, আরপিও কিন্তু অ্যালাউ করে না। 2 লক্ষ ভোটারের হাড়ি মনে হচ্ছে প্রতিদিন চালাইছে তারা, চালাইছে, এবং মুরগির মাংস দিয়ে, মুরগির মাংস আর 200 আমরা এখান টাকা থেকেই চাল জানি। ডাল চাপাই দিয়ে। এবং দূরে থাকলে ঢাকা থেকে এবং আমরা আরপিওতে জানতাম বলা হচ্ছে ভোটের যে স্লিপের নাম আপ্যায়ন করে করা যাবে না। শোনেন ভাই, ভোটের স্লিপের নাম করে মুদিখানার দোকানের নাম, ভোটের স্লিপের নাম করে বাড়ি। সেইখানে কিন্তু তারা হস্তক্ষেপ করেনি কেন? কারণ এটা জানা জিনিস। দেখেন এখানে খালি বলে যায় ম্যানিপুলেশনের ছোট্ট বুঝবেন। ইউনূস সাহেব শুরুতে তো 3 দলকে আপন দল বলছিল, যাওয়ার আগে ওই 3 দল 1, 2, 3 ওইটাই সে করে দিয়ে যাওয়ারটা করেছে। কিন্তু মানুষের এক কথা বলি, এটা আবার যেন ভুলবেন, মানুষের যেটা ছিল আমরা আগেও বলেছি, এবার যেহেতু একটা বিরাট অংশ এই নাই, আওয়ামী লীগ সহ অন্যরা নাই, বিএনপি তো আরো বেশি সিট পাওয়া অনিবার্য, এটাই সত্য। তাহলে সেই জায়গাতে আমাদের যে সংকটগুলো ছিল এই সরকারের সামনে, সেইটাও কিন্তু একটা চ্যালেঞ্জ আগামীতে
একটা ভালো নির্বাচন করতে হবে এবং এই সমস্ত অপশক্তিতে রাজনৈতিকভাবে দমনের দিকে আগাতে এবং হবে। তারা প্রিন্স ভাই, ক্ষমতায় এবার আরেকটি চলে বিষয় আসবে, বোঝার আরেকটি চেষ্টা বিষয় করছে অনেকে। যে এই নির্বাচনের সাথে একই সঙ্গে দুইটি নির্বাচন হয়েছে, একটি নির্বাচন হা না ভোট হয়েছে, হা ভোট জয়যুক্ত হয়েছে। এই ভোটের ফলাফল বাতিল চেয়ে আজকে হাইকোর্টে রিট হয়েছে। এ বিষয়ে আলোচনা শুনবো একটু আপনার কাছ থেকে, তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল, প্রশ্নগুলো সহজ। বিরতির আগে প্রিন্স ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমরা একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে একটি রিট হয়েছে হা ভোট বা এই নির্বাচন বাতিলের জন্য। আমরা মনে করি অ্যাকচুয়ালি এটা তো পলিটিক্যাল বিষয়, এটা খেয়াল রাখবেন। কারণ আমরা ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো নির্ধারণ করেছি আমাদের শাসনতন্ত্র পরিচালনার জন্যে, কথার কথা আপনি একটা মনে করেছেন কারেক্ট, উনি একটা মনে করেছে কারেক্ট, আমি একটা মনে করেছি কারেক্ট। এর মধ্যে যে কিছু পয়েন্টে আমরা ঐক্যমত্য হয়েছি, কিছু পয়েন্টে হয়নি। ঐক্যমত্য যেটা হয়েছি সেটা সবাই মিলে করব, আর ঐক্যমত্য যেটা হয়নি আমার কথা নিয়ে জনগণের কাছে যাব, জনগণ রায় দিলে করব। এটাই তো পদ্ধতি। তাই এই ধরনের বিষয়গুলো আমার ব্যক্তিগত বিবেচনায় আদালতে না যাওয়াই ভালো। কিন্তু যখন গেছে আমি আশা করব তারা ন্যায্যতার সাথে কাজটা করবে, কোনো বায়াসড ফর্মে থাকবে না। এটা একটা গেলে। এবার আসি, দেখেন প্রথমে গণভোট, হানা তো গণভোটের ব্যাপার। গণভোট তো এখন সংবিধানে নাই। গণভোট দরকার আছে, কিন্তু যার জন্য আমরা বলেছিলাম নির্বাচিত পার্লামেন্ট গণভোটটা আনুক। আনার পরে পৃথিবীর ইতিহাসে এবার যে গণভোট হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের গণভোট নাই। এক্সাম্পল নাই। তাহলে গণভোট কোনটা? আপনি প্রত্যেকটা আলোচনা, ধরেন এখানে 3 জন আলোচনা করলাম বা আরও অনেকে মনে করলাম বিরাট ঘটনা, এটা তো হয় না। পার্লামেন্ট আছে, তার সিস্টেম, উনি মেম্বার ছিলেন, উনি ভালো জানেন। এক একটা আলোচনা কিন্তু করলে ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন যে বিএনপি শপথটা না নিয়ে একটি না, ওটা বদিউল আলম মজুমদার খুব, উনি আমি মনে করি অসাংবিধানিক কথা। উনি যে কথা বলেছেন, উনি এতদিন যে আমাদের সাথে কথা বলেছেন ওইটার সাথে মেলে না, এবং উনি সুবিধাবাদী কথা বলেন, সুবিধাবাদী ওনার কথা। সাথেই বলবো। এবং উনি যেটা বলেছেন এটা অনৈতিক কথা বলেছেন এবং অসাংবিধানিক কথা বলেছেন। আমাকে যদি বলেন বিএনপি শপথ না নিয়ে খুবই কারেক্টলি বলেছেন। Correct এবং বলেছেন। সালাউদ্দিন ভাই বলেছেন কি, উনি যে কথাগুলো বিএনপি বা আমরা ঐক্যমত্য হয়ে, ধরেন আমিও ক্ষমতায় গেলে যে পয়েন্টে ঐক্যমত্য হয়েছে আমিও তো মানবো। আমি কিন্তু অহেতুক যেটা সংবিধানে নাই সেটা আমি ওত নিতে গেলে তো ভবিষ্যতে আইনে গেলে আজকে হোক 10 বছর পরে টিকবে না বাতিল তো। হয়ে যাবে, টিকবে না। শাস্তি হবে। সুতরাং এখন আমি মনে সংবিধান করি লঙ্ঘনের অপরাধে এইটা উচিত না। দণ্ডিত আমরা হবে। আগে যেটা বলেছিলাম যে ঐক্যমত্য যেটা হয়েছে, এবং বিএনপি দেখেন তার 31 দফা এবং পরে যে নির্বাচন যেটা আছে, বরঞ্চ আমরা ফাইট করবো ওর সাথে। আমাদের যে ডিফারেন্স আছে, আমি বিএনপিকে জোর করবো তুমি এটা করো, মানে আপনাদেরটা ইনডোর্স আমি হ্যাঁ পলিটিক্যালি সেই কাজটা করবো। এবং আমরা কিন্তু ওই ঐক্যমত্য বলেছিলাম যে আপনারা কোনো কিছু যদি করেন দেখি আমাদের বিরুদ্ধে, আমরা পার্লামেন্টে গেলে পার্লামেন্টের ভেতরে ফাইট করবো, নাহলে রাজপথে করবো, প্রয়োজনে আমরা হরতাল অবরোধও করবো, সেটা আমাদের পলিটিক্যাল ফাইট। কিন্তু আমি জোর করে চাপাই দিয়ে কিছু মানুষের ইচ্ছাকে তো এটা করতে পারি না। এইটা একটা অনৈতিক কাজ হয়েছে। আমি মনে করি শপথটা নিয়ে বিএনপি যথাযথ কাজ করেছে। আপা আপনার কাছে আচ্ছা, ছাত্রদের ব্যাপারে নিয়মটি বলে নিই, একটু ছোট করে যে বলতে সরকারি দল হবে কিনা। দেখেন, ছাত্রর ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টে কোনো কাজ নাই, যুব দলের সচিবালয় বারান্দায় কোনো কাজ কিন্তু নাই, মহিলা দলেরও এই মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে কোনো কাজ নেই। সাংগঠনিক কাজ হচ্ছে সংগঠনের জায়গায়, শিক্ষা কেন্দ্রিক ছাত্র মানে সংগঠন আপনি থাকবে। বলতে চাচ্ছেন রাজনৈতিক দল হিসেবেও বিএনপি যেন রোল প্লে করতে পারে। রোল প্লে মাস্ট করতে হবে। রাজনৈতিক দল হচ্ছে একটা তার সরকারের স্তম্ভ। সরকারকে প্রোটেকশন হ্যাঁ, দেওয়ার বর্ম। জন্য প্রধান হচ্ছে স্তম্ভ। এবং শেখ হাসিনাকে কিন্তু সেই প্রোটেকশন দিতে পারেনি বলে পালিয়ে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়া 116 সিটের বিরোধী দল হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে দরকার, জামাত আওয়ামী লীগ যেটা আন্দোলন করছিল, তারপরও বেগম খালেদা জিয়া একটা লোমও ছিঁড়তে পারেনি। কেন? আমাদের মতো সিপাহ মানে সালাররা সংগঠনটা ছিল। একবারে সংগঠন, চৌরুস সংগঠন ছিল। ঠিক আছে, এখন এই 15 বছর সংগঠন করতে পারেন। অনেক জায়গায় কমিটি উল্টা পাল্টা যার যার মতো এসে বুঝ দিয়ে পার্টি অফিস থেকে নিয়ে গেছে। এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে প্যারালাল সংগঠন থাকবে, যেটা সরকারের চেয়ে শক্তিশালী থাকবে, এবং সরকারের কোনো কিছু হলে অন্তত প্রোটেকশন হিসেবে সংগঠন যাতে কাজ করে। আর আমরা সংগঠন যারা করব তারা লোভ লালসার ঊর্ধ্বে আমাদেরকে অবশ্যই যেতে হবে। ওই ট্র্যাডিশনাল ধারাবাহিক যে ব্যাপারটা, যে ক্ষমতাসীন মানেই ফ্যাসিলিটিস, ক্ষমতাসীন মানেই ওই এলজিআরডি, ক্ষমতাসীন মানেই ওই খিলক্ষেতের দোকানদারের উপর চান্দা, এই ট্র্যাডিশন থাকবেই না, ইনশাআল্লাহ থাকবে না, এটা আমার প্রত্যাশা। এবং প্রথম দিনে আর আপনি মেধার যে ব্যাপারটা মাননীয় বললেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটা বোঝা গেছে। বাংলাদেশের মেধা তৈরি করতে গেলে টোটাল কোচিং সেন্টার তুলে দিতে হবে। এই কোচিং সেন্টার স্বাধীনতা বিরোধী তৈরি করছে।
এই কোচিং সেন্টার একটা স্কুলের বাচ্চাকে যে মোটিভেট করছে করে তাদের এই অভাবের দুর্বলতার সুযোগ নিচ্ছে, কোথাও কোথাও মেধাকে আরও বিকশিত করব কোচিং সেন্টারের নাম দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে তারা করতেছে কি এখানে এসে তখন পরবর্তী পর্যায়ে দেখা যায় ওই সমস্ত প্রতিষ্ঠান শিশু বয়সে শিবিরের এবং জামাতের, যোগ শিক্ষামন্ত্রী দিয়েছে কিন্তু যেখানে। এটি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানকেই আরো সমৃদ্ধ এবং আধুনিক করবেন, ওনার প্ল্যান আছে। হ্যাঁ, এই জন্য নকলমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শুধু না, ওই কোচিং সেন্টারের বাণিজ্য দূর করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রাজনীতিও বন্ধ করতে হবে, জি আপা, আপনার কাছ লেজুর থেকে আবারও ভিত্তিক বন্ধ শুনবো। করতে হবে। আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, অর্ডার কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে পাপি আপা আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমরা প্রত্যাশা করি, তারপরে অনেক চ্যালেঞ্জ আছে, তারপর প্রত্যাশা করি আমরা একটা বেটার বাংলাদেশ পাবো, কারণ বিএনপি তো নির্বাচনী স্লোগানে বলেছেই সবার আগে বাংলাদেশ। বেটার প্রত্যাশা করি জন্যই প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি ধমনীর প্রত্যেকটা শিরা উপশিরা লোমকূপ পর্যন্ত যাতে আস্থাশীল হয়, প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যাতে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারি সমাজক। তৃতীয় হচ্ছে কাদের দুর্নীতি দুর্বৃত্তায়ন তো পাওয়ার পার্টিরা হয়, তাহলে কাদের বিরুদ্ধে করবেন? আমরা পাওয়ার পার্টি যদি আন্দোলন করি, কি আমরা সংগঠন হিসেবে যদি আন্দোলন করি, মানে তাহলে সেটা পাওয়ার পার্টি সরকারের ভুলগুলো আপনারাও সমালোচনা করতে চাচ্ছেন? দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আন্দোলন, সরকার দুর্নীতি করবে আপনি ধরে নিচ্ছেন কেন? না, আমি ধরছি না, অতীতের অভিজ্ঞতা বলছেন। অতীতের অভিজ্ঞতা তো তাই না, বলে। অতীতের অভিজ্ঞতা আমি ওটা বলছি যে দুর্নীতি দুর্বৃত্তায়নের, কারণ এটা তো একদিনের সরকার, দুর্নীতির প্রসঙ্গে আসার কোনো কথাই নেই। তারপরে অতীতের আলোকে আমি বলছি যে আমরা দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জেহাদ আমাদের সাংগঠনিকভাবে ছিল সেটাই আমাদের থাকবে। আর তৃতীয় যে বিষয়টা থাকছে মেধা, এই মেধা 6 বছর বয়সে একটা শিশু যাতে কোনো রাজনৈতিক প্রতারকের খপ্পরে না পড়ে, মানে এই জন্য- রাজনৈতিক টোপ না হয়, রাজনৈতিক টোপ না হয়, এই খপ্পর থেকে একটা শিশুকে, কমলমতি শিশুকে বাঁচাতে হবে। মানে সাংস্কৃতিক অঙ্গনে আরো সাংস্কৃতিক সমৃদ্ধ করতে হবে। অঙ্গনটাকে ছায়ানট ভাঙতে যায়, কিন্তু ওই তাদের যে হচ্ছে আপনার সাইমন গোষ্ঠী ভাঙতে যাচ্ছে না, এবং তাদের ওই ফুলকুড়ির আসর টাসর কি আছে এগুলো তারা ভাঙতে যাচ্ছে না। তাদের চোখ কোথায়? আবার তাদের ডিবেট অ্যাসোসিয়েশন আছে, তাদের একজন বক্তৃতা দিচ্ছে যে আমাদের দল করতে হয় না, ওই স্কুল থেকে করতে করতে আসে, মানে ওই সাহায্যের খাতা, যেমন ওই ভাতের হাঁড়ি চাপাইছে 1 মাস ব্যাপী, এবং টোপ টাপ দিচ্ছে, টাকা পয়সা দিয়ে তসরুপ করছে, ভোট যেরকম কিনে নিছে, ঠিক সেইভাবে বাচ্চা শিশুগুলার মগজ এবং মেধা 6 বছর বয়স থেকে স্কুলের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় তারা এই কাজগুলো করে। জি আপা, আপনার কাছ থেকে আবারও শুনবো। প্রিন্স ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, পাপি আপারা দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এখনো সোচ্চার থাকবেন, এটি একটি ইতিবাচক রাজনীতির ধারা। না, তা তো বটেই। দেখেন, আমরাও কিন্তু ওই যে আমি একটু আবার ফিরে যাচ্ছি যে এবারে যে আলোচনা করলাম, আমরা তো একটু নতুন একটু সংস্কৃতি তো করতে চাই। তাতে যেমন ধরেন বিরোধী যারা আছে পরস্পর সম্পর্ক রক্ষা করা, কি বলবো, যে সবাইকে কাজে লাগানো, সেটা একটা, যেমন একটা বলা আছে যে দল এবং সরকারকে পৃথক করতে হবে, এটা জরুরি কাজ। কিন্তু মানে অতীতে কিন্তু আমরা একাকার হয়ে গেছে এবং আমলাতন্ত্র, সেই জায়গা আমি বলবো যে এখানে বিএনপি নেত্রী যে অ্যাটিটিউডটা এখানে শো করলেন খুবই পজিটিভ। এইটা করতে যদি পারেন ওনারা, আমরা প্রত্যাশা করব, তাহলে দেখবেন যে আমাদের মধ্যে ইকোনমিক উন্নয়ন, যে বামপন্থীদের সাথে অন্য যে ডিবেটগুলো আছে থাকুক, যার যার জায়গায় আমরা যাব, জনগণ তার ডিসিশন নেবে, তাহলে কিন্তু কতগুলো পজিটিভ জায়গায় আগাতে পারবো। এবং আমি এটাকে জোর দিচ্ছি এই কারণে, দেখেন আমাদের মুক্তিযুদ্ধে অভিজ্ঞতা হয়েছিল, তারপর অনেকে বলে 54 বছরে নাকি 55 বছর অন্যদের দেখেছে, তাদেরকে নাকি দেখে নাই। কিন্তু এইবার প্রতিটি ঘটনার যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু গবেষণা করি, তাহলে আমরা দেখব ধর্মের নামে কিভাবেই তারা যে কাজটা করছে সেইটা আমাদের দেশ এবং মানুষের জন্য মোটেই কি বলবো শুভকর না। সেটা তো একেবারেই আমরা বলতে পারি। সুতরাং আমাদেরকে তো এই দায়িত্ব পালন না করলে আমরা কিন্তু পুরো দেশটা একটা নতুন ধরনের সংকটে পড়ব। আমি খালি এই ক্ষেত্রে অন্য একটা কথা বলি, এটা মনে রাখতে হবে যে আমাদের দেশকে ঘিরে ভূ রাজনৈতিক কারণে এখানে কিন্তু দেশি বিদেশি অপশক্তি নানা ধরনের অপতৎপরতা আছে, চোখ আমাদের দিকে। তাহলে তারা কাদেরকে ব্যবহার করবে আপনি মনে রাখেন, তারা গণতন্ত্রহীন, তারা তো সুযোগ খুঁজবেই, অপশক্তিকেই কিন্তু তারা মদত দেওয়ার কাজটা করবে। তা আপনি আমার দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তো এই কাজগুলো অবশ্যই করতে হবে এবং রাজনীতিটা মুক্ত রাখতে হবে। সেই ক্ষেত্রে যেমন আমরা বললাম যে সরকার এবং দলকে পৃথক করার কথাটা যেমন বললাম, এটা মনে রাখতে হবে অনেক সময় ক্ষমতার চেয়ার
অনেক সময় গেলে তখন অনেক কিছু ভুলে যায়। এটা আপনি আমাকে magic chair। সময় দিলে একটু বলি। ম্যাজিক চেয়ার না, আমরা ছাত্র আন্দোলনে আমরা বক্তৃতা করতাম। একটু ছোট করে বলুন। একেবারে এক কথায় শেষ করি, বলতাম এটা ছাত্র আন্দোলনের বক্তৃতা হিসাবে নেবেন। আমি অনেকবার বলেছি যে প্রথমে ক্ষমতায় গেলে এরকম একটা চেয়ারে বসলে ড্রয়ার থাকে, তো অটোমেটিক্যালি ড্রয়ার থাকলে খুলতে ইচ্ছা করে, ডান দিকে খুললে একটা চশমা পাওয়া যায়। ওই চশমাটা কালো চশমা, চোখে দিলেই তখন কিন্তু আগেরটা আর দেখা যায় না। আমি আশা করি সেইটা হবে না, তার রাজনীতিটাই থাকুক। সেইটা যদি না হয়ে আমরা ন্যূনতম কিছু দায়িত্ব পালন করতে পারি। প্রিন্স ভাই, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপা, আপনাকেও পাপিয়া আপা। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানগুলো আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি আগামী রোববার ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।